দাদা তোর মাদার চিকিৎসা আমি করতেছি। ছেলে আসছে তাই কি ভাবছিস যে তোকে আমি মাথায় করে রাখবো? কোনো দিনও না। তোকে আমি ঈশা তুই কি বললি বড়ি তোর? এই এই তোমার সাহস তোর? ওঠ ওঠ বলতেছি, ওঠ। তোর ছেলেকে বলে দিবি না? হ্যাঁ তোর এত সাহস হয়ে গেছে তোর ছেলেকে বলে দিবি? শোন, তোর ছেলেকে যদি এসব কথা বলিস না তাহলে তোকে এখন আর না একবারে উপরে পাঠিয়ে দেবো, কথাটা মনে রাখিস। আচ্ছা হয়েছে থাক, এত চাপা মারতে হবে না আপনাকে। তা আপনার ফ্ল্যাট কবে? আমার ফ্ল্যাট তো কালকে। কেন, তোমার আপু তোমাকে কিছু বলেনি? আর বলবি? বল, মুখে মুখে কথা বলবি আমার সঙ্গে? হ্যাঁ ছেড়ে দাও। কোনোদিন আর আমার মুখের উপর কথা বললে একবার খতম করে দেবো। আমার আর সহ্যই হচ্ছে না। বুড়িটা যদি পানি ডুবে যেত তাহলে আমি শান্তি পেতাম। আপু বলছিলাম কি, বিষয়টা একটু অতিরিক্ত হয়ে গেল না? এই তুই কি বলছিস? হ্যাঁ বিষয়টা অতিরিক্ত হয়ে গেল? আমার কাছে এটা আরো সব থেকে কম বিষয়। ওকে যদি আমি ঘাট ধরে পানিতে চুবাই না তাহলে হয়তো আমার থেকে সুখী মানুষ এই দুনিয়াতে আর কেউ হতো না। ঠিক আছে আপু, এমনি তো অত্যাচার করিস, ঠিক আছে। আর যদি মেরে ফেলতে, যদি মারা যেত তাহলে কি হতো? এই তুই চুপ কর তো। শোন, ওই বুড়িটার হয়ে সাপাই গাইতে আসবি না। আমি যেটা বলবো তুই সেটাই করবি। আমার তো মনে হচ্ছে এক্ষুনি কি ওকে ফেলি। শুধু মারতে পারছি না, শুধু সময়ের অভাব। কবে যে বুড়িটাকে আমি শেষ করব আমি নিজেও জানি না। আচ্ছা চল গিয়ে দেখি বুড়িটার এখন কি অবস্থা। তাছাড়া আবার ছেলের কাছে যদি কিছু বলে বসে। চল চলো। বোমা, তোমরা এই কাজটা কেমনি করে পারলে করতে? তোমার কি একটু বিবেকে বাঁধলি না? যদি আমি মরে যেতাম তখন কি হইতো? কি হতো মানে? আমি তো ওইটাই চেয়েছিলাম যে তুই, কিন্তু তুই তো না, তুই এখনো বেঁচে আছিস। বোমা, আমি অনেক সহ্য করেছি, আর সহ্য করবো না। আমার বেটার কাছে আমি সব কথা কয়ে দেব। তোমরা দুইজন মিলে আমার সাথে কি করে যাও? কত শখ করে আমার সওয়াল এই বাড়িতে আনেছে। তুমি যখন যেই কথা কই যাও আমার সওয়াল সেটাই শোনে, আমি সেটাই শুনি। কোনোদিনও তোমার কোনো কিছুর অভাব পাতি দেয়নি। আর তুমি তুমি কি করো? দিন দিন তোমার নির্যাতন বাইরেই যাচ্ছে। বোমা, এটার বিহিত না করলে হবে না নে, তুমি আরো বেশি বাইরে যাবে। আমি আর সাওয়ালে আমি সব কথা কইলে কয়ে দেব, তারপরে দেখো তোমার কি ব্যবস্থা করে। ফকিন্নির বাচ্চা, তুই মুখে মুখে তর্ক করতেছিস। এই এসব কথা যদি তুই তোর ছেলেকে বলিস না তাহলে তো তোকে আমি এতক্ষণ কিছুই কই নাই। এরপরে তোকে আমি এমন অবস্থা করব না, সোজা একবার উপরে পাঠিয়ে দেব। বোমা আর না, মেলা নির্যাতন তোমার সহ্য করেছি, আর এক ফুটাও সহ্য করবো না। আমি সব কথা আজই আমার সাওয়ালে কয়ে দেব। কি বললি বড়ি তুই? এই এই তোমার সাহস তোর? ওঠ ওঠ বলতেছি, ওঠ। তোর ছেলেকে বলে দিবি না? হ্যাঁ তোর এত সাহস হয়ে গেছে তোর ছেলেকে বলে দিবি? শোন, তোর ছেলেকে যদি এসব কথা বলিস না তাহলে তোকে এখন আর না একবারে উপরে পাঠিয়ে দেবো, কথাটা মনে রাখিস। যা যা এখান থেকে, আরে যা না। দেখছিস বুড়িটার সাহস কত? আর তুই আমাকে কি বললি যে ওকে আমি কেন এত অত্যাচার করি? দেখ, ওকে যদি আমি অত্যাচার না করি সবকিছু ওর ছেলেকে বলে দিবে। আয়। আমার মাথাটা তো নষ্ট হয়ে যাচ্ছে। আপু যে কি করে বুড়িটার সাথে থাকে,
আমি বুঝি না, আসছি কিছুদিনের জন্য আর এই অবস্থা। আমার তো আর সহ্য হচ্ছে না এসব জ্বালা। কি যে করি আমি, আর ভাল লাগছে না। এই পুরিটা কেমন মারছে, আমার হাতটাই ব্যথা হয়ে গেছে। বুড়ি এবার আরেকবার এরকম করো, তারপর এমন দিয়ে দিব, তাইলে শিক্ষা হবে। অবশ্যই আপু যা করে ঠিকই করে। না, হাতের মধ্যে যে এত ব্যথা করতেছে। আচ্ছা আপু, দুলা ভাইয়ের তো প্রবাসে যাওয়া অনেক দিন হয়ে গেছে, তোর একা একা খারাপ লাগে না? আরে খারাপ লাগবে কেন, আমার তো আরো ভালো লাগে। মানে তুই বুঝিস না, এই যে তোর দুলাভাই প্রবাসে গিয়ে প্রতি মাসে যে মোটা মোটা অঙ্কের টাকা পাঠাচ্ছে, সে তো দেশে থাকলে আমি তো আর পেতাম না। ও প্রবাসে যাওয়ার পরে দেখিস না, আমার পোশাক আশাক, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, বিন্দাস লাইফ আমার পার হচ্ছে। তাহলে কেন আমার খারাপ লাগবে বল? শোন আপু, তুই যাই বলিস না কেন, আমি যদি কখনো বিয়ে করি না, তাহলে আমার স্বামীকে কখনো আমি প্রবাসে যেতেই দেব না। আরে তুই বুঝতেছিস না যে প্রবাসের টাকা খরচ করার যে কত মজা। আসলে তোর তো স্বামী নাই, তাই তুই বুঝতে পারিস না। এই তো এসে হাজির দুই বোন, যে এখানে সুখ দুঃখের একটু আলাপ আলোচনা করব, এই বুড়িটার জন্য আর করতেই পারলাম না। বৌমা, বেটাটা কতদিন হয়েছে গেছে, একদিনও আমার সাথে কথা হয়নি। ওর কথা খুব মনে পড়তেছে। বৌমা, একটু ফোন করে দাও না, একটুখানি সময় কথা কই। আমি তো পাগল হয়েছি তাই না? আমি তোমার ছেলের সঙ্গে তোমাকে কথা বলাই দেবো, আর তুমি তোমার ছেলেকে সমস্ত কিছু বলে দাও যে তোর বউ আমাকে খেতে দেয় না, তোর বউ আমাকে ভালো পড়তে দেয় না, আমাকে অত্যাচার করে। এখান থেকে যা। না বৌমা, তুমি ভুল বুঝতেছাও। আমিও কিচ্ছু কব না, আমার ছেলে কষ্ট পাবে এমন কোনো কাজ আমি করতেই পারিনি। বৌমা, দেও না একটু কথা কই, আমি তো তোমাকে কথা দিলাম। সত্যি বলছিস তো? ঠিক আছে। হ্যালো, শোনো না, মা না তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছে, একটু কথা বলো তো। তুমি যখন ফোন দাও, মা বেশিরভাগ সময় হয় ঘুমিয়ে আছে, নইলে নামাজ পড়তেছে, পাশের বাড়িতে থাকে, কথাই বলতে পারে না। একটু কথা বলো। ধরুন আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বেটা? না না, কাঁদতেছি না, কাঁদবো কিসের জন্যে? হ্যাঁ খাইছি। বৌমা আমার কত যত্ন করে, কোনো সময় কোনো কাজ করতে দেয় না। হ্যাঁ, ওষুধপাতি সব কিনে দেয়, আমার জন্য কোনো চিন্তা করে না। তবে ঠিকভাবে খাওয়া দাওয়া করো। না, তুমি ঠিকভাবে খাওয়া দাওয়া করে। হ্যাঁ, হ্যালো, শোনো না, মার শরীরটা বেশ একটা ভালো না তো, এখানে দাঁড়িয়ে থাকতে পারছে না। তুমি একটু পরে ফোন দিও, মায়ের সঙ্গে কথা বলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই বুড়ি, এই তুই কথা বলবি ঠিক আছে, তুই কান্না করলি কিসের জন্য? হ্যাঁ, ছেলেকে বোঝাচ্ছিস যে তোর বউ আমাকে অত্যাচার করে? হ্যাঁ, বোঝাচ্ছিস না ছেলেকে? আর বলবি তোর ছেলেকে? আর কিছু কব না রে, আমি তো কিছু কইনি। বেটাটার সাথে এতদিন পর কথা হইলি, এই জন্যে। তোর এসব নেকা কান্না শুনতে আমার আর ভালো লাগছে না। যা গিয়ে তাড়াতাড়ি রান্না বসা, আমার বোনটার ক্ষুধা লাগছে। যা যা না। ভালো মনটা সব সময় এই বুড়িটা এসে এসে খারাপ করে দেয়। শোন আপু, তোর শাশুড়ির নেকা কান্না না আমার মোটেও ভালো লাগে না। না, আমার আর কিছুই ভালো লাগতেছে না। এত অশান্তি আমি আর সইতেই পারছি না। বুঝতেছি না কোথাকার পানি যে কোথায় গিয়ে গড়াবে। আপু, কি নিয়ে এত টেনশন করতেছো? আর যত টেনশন করবে ততই আরো টেনশন বাড়বে। বাদ দাও তো এসব টেনশন। বোন রে, টেনশন বাদ দিলে কি বাদ দেওয়া যায়?
এদিকে যে টাকা পয়সা। এই তিশা শোন, আমার মাথায় না একটা ভালো বুদ্ধি এসেছে। ভালো বুদ্ধি? তোর মাথায় আর কি ভালো বুদ্ধি? তোর মাথায় তো শুধু ক্রিমিনালি বুদ্ধি। কি বললি তুই? আরে বাদ দাও তো, তুমি কি বলতে চাইছিলে সেটা বলো আগে আপু। এই যে শোন, ওই যে আমাদের এলাকার মুর্তুজা আছে না, হ্যাঁ ও কিন্তু অনেক টাকা পয়সার মালিক। তুই ভালো। যদি একবার ছলে বলে কৌশলে ওর মনটাকে তোর মনে আটকাতে পারিস, তাহলে দেখবি তুইও অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবি। আপু তুমি এটা কি ধরনের কথা বললা? ওকে তো আমার একটু পছন্দ না। আরে পছন্দ অপছন্দের কি আছে? আমি কি তোকে বলছি যে তুই ওকে বিয়ে কর? বিয়ে করতে হবে না। দেখ, তুই যদি ওকে একবার পটাতে পারিস, তাহলে এই যে তোর ভাইয়া প্রবাসে যাওয়ার সময় যে টাকাগুলো নেওয়া হয়েছে, সেইগুলোও আমার মনে হয় না আর দিতে হবে। তুই শুধু একবার ওকে পটিয়ে দেখ, আমার বিশ্বাস তুই সারা জীবন সুখে থাকবি। কারণ ওর অঢাল টাকা পয়সা, তুই চাইলেই তোকে দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে আপু, তুমি যেহেতু বলতেছো, হ্যাঁ আমি একটু বাজারে দেখতে পারি। শুধু বাজালে হবে না, যেভাবেই হোক ওকে তোর হাতে নিয়ে আসতেই হবে। ও চল গিয়ে দেখি আবার বুড়িটা কি করছে। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা তোমার বোন কেমন আছে, মামিমা কেমন আছে? জি সবাই ভালো আছে। আপনাকে না একটা কথা বলার ছিল। কি কথা? হ্যাঁ, বলো। বুঝলাম কি, আমি না আপনাকে খুব পছন্দ করি। হেই, কি বলে না বলে? এই তোমার সাথে আমার যায়, তুমি তো আমার ছোট বোনের মতো। শোনো, এসব ফালতু কথা বাদ দিয়ে অন্য কোনো কথা থাকলে বলো। আচ্ছা এখানে ছোট বড় কি হলো? মানুষ মানুষকে ভালো লাগতেই পারে, এখানে আবার ছোট বড় নিয়ে তো কোনো কথা আসে না। না, মানুষকে মানুষ পছন্দ করবে এটাই স্বাভাবিক, ঠিক আছে? মানুষকে তার গরু ছাগল পছন্দ করবে না, আবার গরু ছাগল মানুষকে পছন্দ করবে না। তারপরেও তোমার সাথে আমার যায়, তোমার বয়সের সাথে আমার আমার কি হয়? শোনো, আমার এইসব প্রেম প্রীতি আমার মোটেও পছন্দ না। আমার একটু কাজ আছে, আমি গেলাম। আরে বলছিলাম শোনেন না, একটু ভেবে দেখেন বিষয়টা। আরে আরে শোনেন, তোকে তো আমি পটাই ছাড়বো। যা যা, আরেকবার দেখা হোক তারপর দেখি। আরে সোহেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছো? আমি ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, তুমি দেশে আসছো, অনেক ভালো লাগলো। তা হঠাৎ করে এত তাড়াতাড়ি চলে আসলে বুঝলাম না। ভাই হঠাৎ করে আমাদের সাইডের কাজটা উঠে গেছে, তাই বসকে বললাম, তাই 2 মাসে ছুটি দিছে। যাক, অনেক ভালো লাগলো। হ্যাঁ, তোমার মারা বেশ অসুস্থ দেখলাম আর কি। কিন্তু ভাই ওই গত মাসের টাকা তো পাই নাই ভাই। কি বলছেন, টাকা পাননি মানে? আমি তো আপনার জন্যই টাকা পাঠিয়ে দিছি। কিন্তু তোমার বউর কাছে গেলাম, তোমার বউ বললো টাকা নাকি তুমি পাঠাও নাই, টাকা দিতে দেরি হবে। কি বলছেন? আমি তো সঠিক টাইমে টাকা পাঠিয়ে দিছি, আরো বলে দিছি যে টাকাটা যেন আপনাকে দিয়ে দেয়। বুঝছি, তোমার বউ আমার সাথে মিথ্যা কথা বলছে। শুধু এটাই না, তোমার বউ আমার সাথে মানে আমার সাথে মিথ্যা কথা বলছে, এছাড়াও তোমার মাকে দেখতে পারে না, তোমার মার সাথে খারাপ আচরণ করে। ঠিক আছে, তাকে আসছে যখন ভালোই হয়েছে, যাও বাসায় দেখো কি অবস্থা। দেখেন ভাই, আমি যখন প্রবাসে ছিলাম তখন আপনি ফোন করে আমার পরিবার সম্বন্ধে উল্টাপাল্টা বলছেন, আমার বউ সম্বন্ধে উল্টাপাল্টা বলছেন। এখন সবে মাত্র আমি দেশে আসলাম, এখন পর্যন্ত আমি বাড়িতেই পৌঁছাইনি, আবার এই সেই উল্টাপাল্টা কথা বলতেছেন। ভাই এগুলো ঠিক না। এই যে পরিবারের সদস্যদের বিষয়ে আমাকে যে উল্টাপাল্টা বুঝায় আমাকে বিষয়ে তুলতেছেন, এগুলো কিন্তু ঠিক না, পরিবারের শান্তি নষ্ট হয়ে যায়। ভাই তুমি আমাকে ভুল বুঝো না, ঠিক আছে? তুমি শুধু শুধু আমাকে ভুল ভুল বুঝতেছ। যাই হোক, আসছে যখন যাও দেখো কি অবস্থা হয়। আচ্ছা ভাই, আমি যেহেতু আসছি, আপনি টাকা দেয়নি, আপনি টাকা দেওয়ার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
বৌমা, তোমার কাছেই যাচ্ছিলাম। বৌমা, ও তো ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার কইলে কি মনে হয় মাজার হাড়টা ক্ষয় হয়ে গেছে। ডাক্তার কইলে মেলা রকমের টেস্টমেশ করা লাগবে। ওই টেস্টমেশ করতে বলে প্রায় 8-10 হাজার টাকা খরচ হবে। এই জন্যে ডাক্তার 8-10 হাজার টাকা নিয়ে তারপরে যাতে কয়েছে। এই 8-10 হাজার টাকা লাগবে, সে কথা তুই আমাকে কেন বলছিস? বৌমা, টাকার কথা তোমাক না কয়ে কাক কব? তুমি তো আইসা ওই বাড়ি, আর আমার বাটা যে টাকা পয়সা পাঠায় সব তোমার হাতেই থাকে। কষি টাকাটা যদি আমাকে দিতে তাহলে আমি ডাক্তারটা দেখাবে পাইতাম। এই টাকা কি গাছের পাতা যে ছিঁড়ে ছিঁড়ে তোকে দেবো? 1 টাকা তোর পাছে আমি খরচ করতে পারবো না। শোন, তুই অসুখ হয়ে যা, তারপরেও আমার দেখার নাই। বৌমা, কেমবা কথা বাচ্চা কম, আমি অসুখ হয়ে মরে যাব কে? আমার সাল তো কত টাকা কামাই করে, ওইখানের কি কোনো অধিকার আমার নেই? কও, তুমি তোমার বোনেক লিয়ে আইসি কত টাকা পয়সা খরচ করতেছ। হতো কালকেও মার্কেটে গেছিলে, কত কাপড় চোপড় গয়নাগাটি কিনে আনলে। আমি কি একবারও কিছু কইছি? কিছু কইনি। তাহলে আমার টাকা দিতে তোমার এত বাদে কিসের জন্য? এই বুড়ি, তোর সাহস তো কম না? তুই আমাকে আর আমার বোনকে খোঁটা দিচ্ছিস, হ্যাঁ? বৌমা, এরকম করো কিসের জন্য? সব সময় যদি এত মার মুখে থাকো, মনে হয় কি আমি এই বাড়ি পরে আইছি, তুমি আগে আইছো। এই যে সেদিন কত বড় একটা গহনা কিনে নিয়ে আসলে সোনার, আমি কি কিছু কইছি? আমি বুঝিনি। আমার সাওয়ালের টাকা আমার সাওয়াল কামাই করে, সে টাকা আমাকে দিতে তোমার বাদে কোনে? আমি তো এটাই বুঝিনি। বোনের পিছনে 1000-1000 টাকা খরচ করো, বোনেকে এই জায়গায় ভালো কলেজে ভর্তি করলে, আমি তাও কি কিছু কইছি? কিচ্ছু তো কইনি। তাহলে আমার পিছনে দিতে তোমার এত বাধে কে? সামান্য কয়েক হাজার টাকা দিলেই তো আমি ডাক্তারটা দেখাতে পারি। আমার মাথার যন্ত্রণা দিন দিন বাইরেই চলেছে। আমার মাথার হাড়টা মনে হয় ক্ষয় হয়ে গেছে। তোর মাজার হাড় ক্ষয় হয়ে গেছে না? তোর মাজার চিকিৎসা করতে হবে। দাদা, তোর মাজার চিকিৎসা আমি করতেছি। আম্মা, আম্মা উঠুন আম্মা। আম্মা, এই নিন। সোহেল, তুমি হঠাৎ করে দেশে? সেটা পরে বলতেছি, কিন্তু তার আগে বলো মা কিভাবে পড়ে গেল আর এই অবস্থা কেন? আরে আমি মাকে কতবার নিষেধ করলাম, মা আপনার 1 বালতি পানি নিয়ে যাওয়ার দরকার নেই। আমার কথা শুনলো না, স্লিপ কেটে পড়ে গেছে। ও আল্লাহ, আমার মা। মাথাটা মনে ভেঙে গেছে। এখনই তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, চলো। মা, সাবধানে। এখন আমি কি করব? ওকে কিভাবে বোঝাবো আমার কি করে এই দশা হলো? না না, গিয়ে দেখি। আপু, আমার তো খুব ভয় লাগছে। দুলা হয়তো চলে আসছে, ওই বুড়িটা যদি সব কিছু বলে দেয় তাহলে কি হবে? আরে তুই চুপ থাক, ওই বুড়ি এসব কিছুই বলবে না। বুড়িকে এমন দেওয়া দিছি না, ও যদি নিজের জানের চুল পরিমাণ ভয় পায় তাহলে তোর ভাইয়াকে এসব কথা বলবে না। তারপরেও আপু, বলছিলাম কি, তাহলে আমি বাড়ি চলে যাই, কয়েকদিনের জন্য ঘুরে আসি। এই তুই এসব কি বলছিস? হ্যাঁ, আমাকে বিপদে একা রেখে এখন তুমি বাড়িতে চলে যাবে, তাই না? খবরদার, তুই কোথাও যাবি না। তোকে আমি এখানে রাখবো জন্য তোকে আমি এখানকার কলেজে ভর্তি করে দিলাম, আর তুই কি করবি? এখন বাড়িতে চলে যাবি? না, তুই এখানেই থাকবি। আর শোন, তুই এত ভয় পাচ্ছিস কিসের জন্য? হ্যাঁ, আমি তোর বোন না? আমার উপর তোর বিশ্বাস নাই? আমার উপর বিশ্বাস রাখ, তোর দুলাভাই কিচ্ছু টের পাবে না। আর শোন, তোর দুলাভাই তো হাসপাতালে রয়েছে, চল হাসপাতালে গিয়ে একটু ঘুরে আসি। আপু ঠিক আছে, তা যাব, কিন্তু আমার বিশ্বাস তোর ওই শয়তান শাশুড়ি এতক্ষণে মনে হয় সব কিছু বলে দিছে। দেখগা,
যদিও এসব কথা তোর ভাইয়াকে বলে না, তাহলে তো আমি ওকে ওই হাসপাতালের মর্গেই রেখে আসবো, ওকে আর এই বাড়িতে আনবো না। এসব কথা এখন বাদ দে, চল যাই। ও, তুমি চলে আসলে হাসপাতাল থেকে? আচ্ছা, মা এখন কেমন আছে? তোমার টেনশন করার দরকার নাই, মা এখন অনেকটাই সুস্থ। আচ্ছা যাই হোক, আমি তো হসপিটাল থেকে চলে আসলাম। মার জন্য নরম করে ভাত রান্না করবা, আর একটা কম্বল আর একটা বালিশ দিবা, এগুলো সব কিছু রেডি করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলো তো, মা কিভাবে পড়ে গেল আর এরকম আঘাত পাইলো? আর বলো না গো, আমি মাকে অনেক বুঝিয়েছি, অনেক বলি যে মা আপনার ভারী কোনো কাজ করতে হবে না। কে শোনে কার কথা? বয়স হয়েছে তো একটু কাজ করতে চায়। আমি তখন বারণ করছিলাম মাকে যে মা আপনি এত ভরা বালতি নিয়ে যাওয়ার দরকার নেই। আমার কথা না শুনে আগে আগে যাইতে যাইতে স্লিপ কেটে পড়ে গেল। আচ্ছা যাই হোক, আমি বুঝতে পারছি। তাহলে তুমি এক কাজ করো, রান্না করো আর ওইগুলো গুছিয়ে দাও। আমি না ক্লান্ত, আমি একটু রেস্ট নেই, আর তুমি এগুলো রেডি করে আমাকে দাও, আমি আবার হসপিটালে যাব। আচ্ছা ঠিক আছে, চলো আমিও রান্নাটা সেরে ফেলি। চলো। হ্যাঁ আব্বু, হ্যাঁ ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আর কি করে থাকি বলো, আব্বু যা শুরু করছে, মানে নিজেও তো মানে তার শাশুড়িকে নির্যাতন করছে, আবার আমাকে দিয়েও করাচ্ছে। এটা কি আপু ঠিক করতেছে বলো? তুমি একটু আপুকে বুঝাই বলো, বুঝছো? এটা করা ঠিক হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপু একটু বেশিই বাড়াবাড়ি করছে। কি অবস্থা তিশা, কি করতেছো? এই তো ভাইয়া বসে আছি, আপনার কি খবর? আর বলো না, মাত্রই তো হসপিটাল থেকে আসলাম। মায়ের মা এখন কেমন আছে? আছে মোটামুটি, একটু আগে চাইতে একটু ভালো। ও আচ্ছা। শোনো, আমি তো হসপিটাল থেকে আসলাম, তোমার আপুকে বলছি যে আমার জন্য নরম করে ভাত রান্না করে দেওয়ার জন্য আর একটা কম্বল আর 2টা বালিশ লাগবে। ওগুলো রেডি করে দিলে আমি আবার তো সন্ধ্যার পরে যাব। ও আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে তো আপনি তো জার্নি করে আসলেন, বসেন, আমি আপনার গোসলের পানিটা তুলে দিই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই বসেন তাহলে। আরে তুই এত চিন্তা করতেছিস কেন? আমার দুলাভাই তাকে প্রবাসে, তার কি টাকার কোনো অভাব আছে নাকি? আরে না না, আমি তোকে দেবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তো এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি টাকা তোকে পাঠিয়ে দেব। হ্যাঁ তারপর বল। আরে না, কি অবস্থা শালিকা? এই তো দুলা ভাই, আপনার কি খবর? এই তো আছি, বুঝতেই তো পারতেছো, প্রবাস থেকে আসলাম, মাটা অসুস্থ, কেমনে ভালো থাকি বলো? আরে দুলা ভাই কোনো চিন্তা করেন না, অসুস্থ হয়ে গেছে, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে মায়ের মা। হ্যাঁ, আমার মার জন্য দোয়া করো। আচ্ছা তিশা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ বলেন দুলা ভাই। আচ্ছা, তোমার বোন আখি আমার মা কি সত্যি সেবা যত্ন করে, আদর যত্ন করে, ঠিক মতো খাইতে দেয়? এটা আপনি কি বলছেন? আপু আদর যত্ন করে না মানে? আরে দুলা ভাই, বাসায় তো আম্মু যদি বলে যে একটু আখি পানি নিয়ে আয় তো, ও বাবা, সে তো বলে নিজে ঢেলে খাও। আর আপনার আম্মার কথা বলছেন, আপু তো আন্টিকে অনেক ভালোবাসে, অনেক আদর যত্ন করে, তাছাড়া আর কি। ও আচ্ছা। আচ্ছা দুলা ভাই, হঠাৎ করে এই কথা বললেন? না সেরকম কিছু নেই, এমনি আমার কাছে ওরকম মনে হলো তাই তোমাকে জিজ্ঞাসা করলাম। আচ্ছা যাই হোক, তুমি এখানে দাঁড়িয়ে কেন, চলো আমরা ভিতরে যাই। দুলা ভাই আপনি যান, আমি ফোনে কথা বলেই আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, যান আপনি। হ্যাঁ বল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর সাথে আমি পরে কথা বলবো। কি ব্যাপার সোহেল ভাই, এত জরুরি ফোন দিলে কথা বলবা, কি কথা দেখি বলো তো দেখি। ভাই কথাটা আপনাকে যে কিভাবে বলি, আমি যখন প্রবাসে ছিলাম আপনি ফোন করে আমাকে বলছিলেন আমার পরিবারে এই সমস্যাগুলো,
কিন্তু তখন তো আমি বিশ্বাস করিনি। জানেন ভাই, আমি প্রবাস থেকে বাড়িতে ঢুকলাম, ঢুকার সঙ্গে সঙ্গে দেখি আমার মা পড়ে আছে। আমি তাকে তুলে হসপিটালে নিয়ে গেলাম, কিন্তু ডাক্তার যে কথাগুলো বললো তাতে তো আমার মাথা খারাপ হয়ে গেল, আমার মাথা নষ্ট হয়ে গেল। ডাক্তার আমাকে বলছে আমার মার হাড় ভেঙে গেছে, সেটা পড়ে যায় নয়, সেটা অনেক আঘাত করা হয়েছে। শুধু তাই নয়, আমার মায়ের গায়ে অনেক নির্যাতনের চিহ্ন আছে। সোহেল ভাই, তোমাকে একটা কথা বলি, মানুষগুলো না বড় বিচিত্র। তোমাকে আমি এখনো কিছু বলতে পারতেছি না, কারণ তোমার মায়ের কাছে আমি দায়বদ্ধ, ওয়াদা করছি। হয়তো যদি কখনো সময় হয়, সেই পরিবেশ পরিস্থিতি আসে, তাহলে তোমাকে খুলে বলবো। তবে আসলে তোমার মার উপরে যে খুব নির্যাতন হয়, তোমার মাকে দেখাশোনা করা হয় না, সেটা তোমাকে আমি বলছিলাম বিশ্বাস করো। তো যাক, এখন তো বিশ্বাস করলাম। হ্যাঁ, আমি বিশ্বাস করলাম আমার মাকে নির্যাতন করে, কিন্তু নির্যাতনটা করে কি সেটাই তো আমি বুঝতে পারতেছি না। আমার বউ আমাকে যে সুন্দর করে বলে বা যে কথাগুলো বলে, তাতে তো আমার মনে হয় না আমার বউ আমার মাকে নির্যাতন করে। আমার শালিকাও তো অনেক সুন্দর, সেও তো আমার সঙ্গে ভালো ব্যবহার করে, তাহলে আমার মাকে নির্যাতনটা করলো কে? একটা কথা বলো শোনা, তুমি অনেক বোকা, বুঝছো? তোমার বউ যেটা বলছে তুমি সেটাই বিশ্বাস করছো। যাক, যখন দেশে আসছো তো ভালো করে খোঁজ খবর নাও, আসল কাহিনী কি সব বেরিয়ে আসবে। যাও, তোমার মাকে একটু দেখাশোনা ঠিক মতো করো, ঠিক আছে? আর বিকালবেলা আসো, পরে কথা বলবো না, ঠিক আছে? ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তোমাকে আমি কতবার করে বললাম যে রিক্সাটা বাড়ি পর্যন্ত নিয়ে আসে, কিন্তু তুমি কিছুতেই রাজি হলে না। বাজান রে, এই ভাঙা রাস্তা রিক্সা বাড়ি পর্যন্ত আনতে গেলে আমার মাজায় আরও লাগতে। আমি এমনিই ভালো আছে, আরামসে যাচ্ছি। চল বাজান। আচ্ছা মা, তারপরে সাবধানে যায় কিন্তু। ডাক্তার কি কয়েছে শুনিস নি? বেশি বেশি করে হাঁটা লাগবে। আমি যত হাঁটবো তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, বুঝছিস? আচ্ছা মা, তুমি বেশি বেশি করে হাঁটো আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, সাবধানে কিন্তু। সাবধানেই তো, তুই থাকতে আমার কোনো চিন্তা আছে? তুই আমার কাছে থাকলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব না। এই বুড়ি, এই তুই কি ভেবেছিস ভাত নিয়ে এসে তোকে আমি নিজ হাতে খাওয়াই দেবো? এটা তুই কিভাবে ভাবলি? হ্যাঁ, আমি আমার জীবন থাকতে তোকে আমি সেবা যত্ন করবো? জীবনেও না। ধর ভাত নে আর নিজে হাতে একটু গেল, হ্যাঁ, দিলে আমাকে উদ্ধার কর। উফ, ভেবেছিলাম তোকে একবার চিরজীবনের জন্য শেষ করে দেবো, কিন্তু না, তার পারলাম কোথায়। কিরে, কি হলো? গেল একটু পরেই তো বলা শুরু করবি, বৌমা আমাকে খেতে দাও। এইটা বলার আগেই তো খাবার এনে দিয়েছি। গেল আম্মা, আম্মা খান না আম্মা, আমি খাওয়াই দেই। কখন থেকে বলছি আমি খাওয়াই দেই। কি আম্মা, এতক্ষণ তোমার খাওয়া শেষ হয় নাই? খাওয়া শেষ করবে কখন আর ওষুধ খাওয়া কখন? দেখো না, আমি আম্মাকে কখন থেকে বলছি আমি নিজে হাতে খাওয়াই দেই। আম্মা আমার কথাই শুনছে না, নিজে হাতে বলে খাবে। মা, তুমি যদি ঠিক মতো না খাও আর ঠিক মতো ওষুধ না খেলে তুমি সুস্থ হবা কেমনে করে? তোমার বৌমা যেহেতু তোমাকে এত আদর করে খাওয়াই দিতে চাচ্ছে, তুমি খাচ্ছ না কেন? না বাবা, সমস্যা নেই, আমি একাই খেতে পারবো না। না মা, আমি খাওয়াই দিই। আচ্ছা শোনো না, তুমি এইমাত্র বাহির থেকে আসলা, যাও তুমি গিয়ে ফ্রেশ হও, আমি আম্মাকে ভাত খাওয়াই ওষুধ খাওয়াই দিচ্ছি। এখন আম্মার সঙ্গে বেশি কথা বলতে হবে না, আম্মার তো এখন ঘুমের সময়, আম্মা ঘুমাবে। যাও না। আমি খেতে পারবো না। আচ্ছা, মা যেহেতু বলতেছে, মা খাওয়া শেষ করুক আর তুমি একটু পরে এসে ওষুধটা খাওয়াই দিও। চলো। আচ্ছা, ঠিক আছে। আম্মা খান। বাবা রে, তোর বইয়ের চলা কলা এখনো তুই বুঝিস নি। তুই খুবই সহজ সরল রে বাবা, তুই কিচ্ছু বুঝিস না।
একটা জিনিস আমার মাথায় কিছুতেই ঢুকতেছে না, কেমনে সম্ভব? সব কি হচ্ছে আমার সাথে? না, আমাকে এভাবে বসে থাকলে হবে না। আরে তুমি এখানে বসে আছো? আচ্ছা, তুমি এত চিন্তা করছো কেন? হ্যাঁ, আম্মা তো এখন আগের থেকে অনেকটা সুস্থ। শুধু আল্লাহর কাছে দোয়া করো আম্মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হ্যাঁ, আল্লাহর কাছে তো এই দোয়াই করছি যে আমার মাটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আরে তুমি একদম চিন্তা করো না, আম্মার জন্য আমি আছি না। আম্মাকে আমি এত সেবা যত্ন করব, দেখবে আম্মা 2 দিনের ভিতর সুস্থ হয়ে গেছে। আরে তোমার প্রতি আমার সেই বিশ্বাস আছে, আর ডাক্তারও বলছে মেডিসিনের চাইতে তার সেবাই নাকি মূল ঔষধ। আচ্ছা যাই হোক, আমি তো ঢাকায় যাব, আমার ওই পাসপোর্টের একটু সমস্যা হয়েছে, ওই জায়গায় থেকে আসতে আমার 2 দিন সময় লাগবে। তুমি না এই 2 দিনে মাকে একটু সেবা যত্ন করো। ধুরু পাগল, এইভাবে বলছো কেন? মাকে আমি ছাড়া কে দেখবে বলো? তুমি কোনো চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে তোমার কাজে যেতে পারো। আচ্ছা ঠিক আছে, চলো কিছু খাইতে দিবা। চলো। আমার বংশ নিয়ে কথা বলছে। কি বললি তুই? ওর এত বড় সাহস! বোমা, এই তুই এত বড় সাহস! তুই আমার বংশ নিয়ে কথা বলিস? লাঠিটা দে, কাছে দে। হ্যাঁ, তুই এত বড় সাহস আমার কাছে দে। তুই এত সাহস, তুই আমার বোনকে খুঁটে মেরে কথা বলিস? এত সাহস হইতে কিভাবে? হ্যাঁ, ছেলেকে দেখে পার পেয়ে গেছিস তাই না? হ্যাঁ, ছেলে আসছে তাই কি ভাবছিস যে তোকে আমি মাথায় করে রাখবো? কোনোদিনও না। তোকে আজকে আমি দিশা, তুই আছিস? তুমি? হ্যাঁ আমি। তুমি না ঢাকায় যাবে, তুমি বাড়িতে কেন? হ্যাঁ, আমার ঢাকা থাকার কথা, কিন্তু আমি বাড়িতে কেন? আমি তোদের এই নাটকগুলো দেখার জন্য আমি নিজেও একটা নাটক করছি। আমি দেখতেছিলাম তোরা কত নিচে নামতে পারিস, আমার মাটাকে তোরা কত নির্যাতন করতে পারিস। আমাকে কত সুন্দর করে আমার মাকে তুই অনেক যত্ন করিস, অনেক সেবা করিস। আমি যখন প্রবাস থেকে আসলাম তখন তোরা বললি আমার মা পড়ে যে আঘাত পাইছে, আমি তাকে হসপিটালে নিয়ে গেলাম, কিন্তু হসপিটালে ডাক্তার বলল তোরা নির্যাতন করে মেরে আমার মার হাড় ভেঙে দিছিস। না, আমার মা পড়ে দিয়ে হাড় ভাঙছে। আর কত মিথ্যা কথা বলবি? শুধু তাই না, তোদের ভালো রাখার জন্য ওই দূর প্রবাসে আমি এত কষ্ট করছি। একদম প্রবাসী কত কষ্ট করে জানিস? এই যে মাস শেষে তোরা ফোন করে বলিস না, সোহেল আমার টাকা লাগবে, মায়ের চিকিৎসার জন্য টাকা লাগবে, আমার হাত খরচের জন্য টাকা লাগবে, কিন্তু এই টাকাটা ইনকাম করতে একজন প্রবাসী কত কষ্ট করে। আরে প্রবাসীর টাকা না, প্রবাসীর প্রত্যেকটা টাকার সঙ্গে রক্তের ঘাম, রক্তের কণা লেগে থাকে। 18 ঘন্টা ডিউটি করার পরে নিজে রান্না করে খাইতে হয়, কিন্তু তোরা আমাদের এই কষ্ট বুঝবি না। আমি যখন ফোন করে বলতাম আখি আমার মা কোথায়, তুই তখন সুন্দর করে মিথ্যা কথা বলতি। আমার মা ঘুমাচ্ছে, আমার মা নামাজ পড়তেছে, আমার মা তো এখন অনেক সুখ। আমার মা পাশের বাড়ির শাশুর সঙ্গে কথা বলতে গেছে, বেড়াইতে গেছে, কিন্তু আমি বুঝতে পারি নাই আমার মার এত সুখ, এত সুখের জন্য সে ঠিক মতো খাবার পায়নি। শুধু তাই নয়, এবারে সমস্ত কাজ আমার মাকে দিয়ে করাইছিস। আর তুই বললি তো তোর একা একা ভালো লাগে না, তোর বোনকে এই বাড়িতে রাখতে চাস। আমি এক বাক্যে রাজি হয়ে গেলাম। শুধু তাই নয়, তুই বললি এই এলাকার কলেজে ভর্তি করে দিবি, আমি তার সমস্ত খরচ দিলাম, কিন্তু দিন শেষে তোরা 2 বোন মিলে আমার মাকে নির্যাতন করলি। একদম প্রবাসী মানে এত কষ্ট কেন হবে? আমার তখনই সন্দেহ হয়েছিল, যেদিন আমার মায়ের সঙ্গে আমি ফোনে কথা বলি, আমার মায়ের কান্নার আওয়াজ আমার এই বুকটা ভেঙে যাচ্ছিল, কিন্তু আমি বুঝাইতে পারছিলাম না। আমার সেদিনই সন্দেহ ছিল আমার মা ভালো নেই, আমার মা অনেক কষ্টে আছে, কিন্তু সে কথাটা আমি বলতে পারিনি। আমি যখন প্রবাস থেকে বাড়িতে আসলাম তারপরে তোরা আমার সঙ্গে নাটক করলি, কিন্তু কেন?
আমার অপরাধটা কি? একজন প্রবাসী মা কেন এক মুঠো ভাতের জন্য কষ্ট করবে, এক মুঠো ভাতের জন্য চিৎকার করবে? আমার মায়ের কি অপরাধ, আমার কি অপরাধ? আমাদের অপরাধ একটাই, তুই যখন যা বলছিস আমি তাই শুনছি, যখন যা করতে বলছিস তাই করছি। আমাদের মর্তুজা ভাই আমাকে যখন ফোন করে বলছিল সোহেল তোমার মাকে নির্যাতন করে, আমি বিশ্বাস করছিলাম না, কারণ আমি তোর সঙ্গে কথা বলতাম, তোকে বিশ্বাস করতাম, কিন্তু আমি বুঝতে পারি নাই তুই আমার বিশ্বাসে এভাবে অমর্যাদা করবি। জানো তোকে এত কথা বলে লাভ নেই, তোরা কখনো একজন প্রবাসীর কষ্ট বুঝবি না, একজন প্রবাসীর অসহায় মায়ের কষ্ট তোরা কখনোই বুঝবি না। তোর মতো মেয়ের সঙ্গে তো আমি সংসার করবো না। যা, এই মুহূর্তে তোরা দুই বোন এই বাড়ি ছেড়ে চলে যাবি, আর কোনোদিন জানো তোর এই মুখটা আমি না দেখি, তোর ছায়া যেন এই বাড়িতে না পড়ে। হ্যাঁ, এবার থেকে বেরো। শোনো না, আমার ভুল হয়ে গেছে, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। তোর ভুল হয়ে গেছে, তুই যদি ভুল করতি আমি তোকে ক্ষমা করে দিতাম, তুই তো ভুল করিস নাই, তুই করছিস অপরাধ, আর এই অপরাধের কোনো ক্ষমা নেই। তুই আমার মাকে নির্যাতন করছিস না, নির্যাতন